গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা শেওগালের লেখা প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা মানে ব্যাখ্যা সহ বুঝিয়ে বলে দেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিউচার ভিশন 2.0। আজকে আমি তোমাদের সঙ্গে অনুপ। যারা আজকের ক্লাসে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে ক্লাসের আপডেটগুলো পেতে সুবিধা হয়। যারা আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো ক্লাসটা আজকের শুরু করা যাক। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে এই কথাটাই কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এই কথাটা কিন্তু পাস অ্যাওয়ে থেকে এসছে, অর্থাৎ পাসিং অ্যাওয়ের মূল যে শব্দ ডেথ, ডেথ থেকে পাস অ্যাওয়ে কথাটা এসছে, সেখান থেকেই পাসিং অ্যাওয়ে হয়েছে। তো পাসিং অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে মৃত্যু বা মারা যাওয়া। অব বাপু, বাপুর মৃত্যু। বাপু আমরা সবাই চিনি বাপুকে। হুইজ বাপু? বাপু ইজ মহাত্মা গান্ধী। তো চলো, লেখিকা নয়নতারা সেহগাল। প্রথমেই লেখিকার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, ওটাকে একটু আমরা আগে পড়ে নিই, তারপর গল্পটা পড়তে শুরু করব। নয়নতারা সেহগাল 1927 সালে জন্মগ্রহণ করেন। ইনি কিন্তু এখনও বেঁচে আছেন। ইচ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ইনি কিন্তু প্রথম ভারতের মহিলা লেখিকা যিনি ইংরেজিতে টু রিসিভ গ্রহণ করেছেন হোয়াইট রিকগনিশন, অর্থাৎ বিশাল সুপরিচিতি। কি বলছে এখানে তাহলে? নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য একজন দ্য ফার্স্ট প্রথম ফিমেল মহিলা ইন্ডিয়ান রাইটার্স ভারতীয় লেখিকা ইন ইংলিশ ইংরেজিতে টু রিসিভ গ্রহণ করেছেন হোয়াইট রিকগনিশন বিশাল সুপরিচিতি। হার ফিকশনস তার লেখাগুলোর মধ্যে ডিলস উইথ ইন্ডিয়ানস রেসপন্স ভারতীয়দের প্রতিক্রিয়া অথবা ভারতের প্রতিক্রিয়া টু দ্য ক্রাইসিস সংকটের সময় বট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের ফলে যে ভারতের যে সংকট দেখা দিয়েছিল সেই যে দেখা দেওয়ার পরের ঘটনাগুলো নয়নতারা সেহগাল ব্যাখ্যা দিতে তার লেখার মধ্য দিয়ে। তিনি পেয়েছেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার ইন 1986 সালে। ফর কিসের জন্য? হার্ট নোবেল, তার উপন্যাস রিচ লাইক আস। তার উপন্যাসের জন্য, তার উপন্যাসের নাম কি? রিচ লাইক আস। এই উপন্যাসের জন্য নয়নতারা সেহগাল সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দ্য টেক্সট এই পাঠ্যাংশটি অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। তারে নয়নতারা সেহগালের এই মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে এটা তুলে ধরা হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পরে ঘটনার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ইট ভিভিডলি ডিসক্রাইবস, এটা পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, নট অনলি শুধু কেবল নয়, দ্য অথার্স পার্সোনাল লেখিকার ব্যক্তিগত সেন্স অফ লস কিছু হারিয়ে গেছে, বাট অলসো কিন্তু অবশ্যই দ্য কালেকটিভ গ্রিপ সংগ্রহীত দুঃখ বা কষ্ট অব দ্য এন্টায়ার নেশন পুরো জাতির অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অব মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী চলে যাওয়ার বা মারা যাওয়ার ফলে যে পুরো দেশবাসী যে কত শোক বা দুঃখে কাতর হয়ে পড়েছিল সেটা কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। শুধুমাত্র লেখিকার দুঃখ হয়নি, পুরো দেশবাসী, যে দেখো একটা ওয়ার্ড ইউজ করেছে এখানে, এন্টায়ার নেশন, পুরো জাতি অর্থাৎ পুরো ভারতবর্ষের লোকেদের মনে কিভাবে শোক ছায়া পড়ে গেছিল সেটা কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছেন লেখিকা নয়নতারা সেহগাল। চলো আমরা গল্পটা পড়তে শুরু করি। ইউনিট 1 কি দিয়েছে দেখো। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা নিচ্ছিলাম। অ্যাট হোম, বাড়িতে, আমি বাড়িতে চা খাচ্ছিলাম বা চা নিচ্ছিলাম। অন দ্য ইভিনিং, সন্ধেবেলা, অফ 30 জানুয়ারি, 30 জানুয়ারি 1948, 1948 সালে। তাহলে 1948 সালে 30 জানুয়ারি আমি চা নিচ্ছিলাম সন্ধেবেলা ঘরে বসে। হোয়েন, যখন, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হলো, টু বিড়লা হাউস, বিড়লা ঘরে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের মাধ্যমে। তাহলে লেখিকাকে ডাকা হয়েছিল একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের মাধ্যমে। তাহলে বিড়লা হাউসটা কি না? বিড়লা হাউসটা হচ্ছে গান্ধীজির বাড়ি। এই গান্ধীজির বাড়িটাকে এখানে বিড়লা হাউস বলে সম্বোধন করেছেন লেখিকা। তারপরে বলেছেন গান্ধীজি হ্যাড বিন শুট,
কী কারণে তাকে ডাকা হয়েছে? যখন জানতে পারলো কারণটা বলছে দেখো, গান্ধীজি হ্যাড বিন শুট, গান্ধীজিকে গুলিবদ্ধ করা হয়েছে অন ইচ ওয়ে, তার পথে, টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনার মিটিংয়ে, অর্থাৎ তার পথে প্রার্থনা সভায়, এখানে মিটিং মানে কি বলবো, সভা, প্রার্থনা সভায় পথে তাকে গুলিবদ্ধ করা হয়েছে। আই ওয়াচ নাম, আমি অসাড় হয়ে পড়েছিলাম। আই ওয়াজ নাম, নাম কথার অর্থ কি? অসাড় হয়ে যাওয়া। অর্থাৎ কি বলতো, হঠাৎ করে যখন সাডেন তুমি একটা খবর শুনবে, কোনো খারাপ খবর, তোমার কি হবে, তুমি নিজে কি হবে, তুমি নিজে বিশ্বাস করতে পারবে না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করবে না, স্থির হয়ে যাবে। সেরকমই আই ওয়াচ নাম, সেরকম লেখিকাও অসাড় হয়ে গেছিল উইথ শক, আচমকা শুনে, অ্যাজ আই গট ইন টু দ্য কার, এবং কী করলো সে, এবং সে গাড়িতে উঠে পড়লো। অ্যাট দ্য বিল্লা হাউস, বিল্লা ঘরে, গান্ধীজিস রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজনস অ্যান্ড ফলোয়ার্স, এবং অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিদিকে তার আত্মীয় স্বজন এবং অনুগামীরা চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল একটা নিস্তব্ধতা, ইন দ্য রুম, ওই ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, গান্ধীজির শেষ নিঃশ্বাসের ফলে। তাহলে গান্ধীজির শেষ নিঃশ্বাসের ফলে সেই রুমটা কি ছিল, একদম নিস্তব্ধতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজিস, ওয়ার্ডস অফ বাপুজিস, ওয়ার্ড মানে এখানে কি বলবো, শব্দ, অর্থাৎ কথা, বাপুজির কথা, ডেথ, মৃত্যুর, হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, পুরো দিল্লি শহরটার মধ্য দিয়ে বাপুজি যে মারা গেছে তার এই মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। লাইক এ ফ্লেম, ফ্লেম কথার অর্থ জানো তো, ফ্লেম কথার অর্থ যে শিখা, আগুনে যেমন শিখা হয় তেমন, লাইক এ ফ্লেম, ঠিক শিখার মতো, ফেন্ড বাই উইন্ড, বাতাসে আরও বিস্তার করে দিয়েছিল। ফেন্ড মানে বিস্তার করা, অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে বিস্তার করে দিচ্ছে। যেরকম আগুনের শিখা বাতাসের ফলে, আগুনের শিখাটা ছোট্ট হলে যখন বাতাস দেওয়া হবে তখন কি হবে, শিখাটা আরও বড় হয়, ঠিক তেমনই বাপুর মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে এইভাবে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওম্যান, কি তাহলে, নরনারীর দল, এক দল দুঃখ কাতর নরনারীর দল, হ্যাড কালেক্টেড, সংগ্রহ হয়েছিল বা সংগ্রহ করেছিল, অ্যারাউন্ড বিল্লা হাউস, বিল্লা ঘরে। কথার অর্থ এখানে কি বলেছেন লেখিকা, যে তার বিল্লা হাউস, অর্থাৎ গান্ধীজির যে বাড়ি বিল্লা হাউস, ওই বিল্লা হাউসের চারিদিকে নরনারীরা চারদিকে জড়ো হয়েছিল। এই কথাটা লেখিকা এখানে বোঝাতে চেয়েছেন। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটি জানলায়, ওয়ান কুড সি, দেখতে পাওয়া যাচ্ছিল, এই ব্রাউন ব্লার অফ ফেসেস, বাদামি ধরনের একটা স্ম্রাল মুখগুলি, অর্থাৎ ফেডেড এক কথায় বলতে পারি, অর্থাৎ বাদামি ধরনের অস্পষ্ট মুখগুলো ওই জানলার মধ্য দিয়ে দেখতে পাওয়া যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কিন্তু কোনো শব্দ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতা। তাহলে সেখানে একটি অপ্রাকৃতিক নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, তাহলে এই সময়টা এমনই ছিল যে কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছিল সময়টা। তাহলে লেখিকা বলছেন এখানে দেখো, এই যে একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতাটা, ওই যে অপ্রাকৃতিক সাইলেন্ট, এই যে নিস্তব্ধতা, চুপচাপ, এই ব্যাপারটা যেন সময়ও কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেছে। কিসের জন্য? এই মহাত্মা গান্ধীর মৃত্যুর খবরটা যখন সবাই শুনতে পেল, যেন সময়ও যেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছে, এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন। দেখো তারপরে কি বলেছে, দ্য পিপুল ওয়ার টু স্টান্ট, লোকেরা চমকে গেল বা অবাক হয়ে গেল বা হতভম্ব হয়ে গেল, যা বলতে পারি, এখানে যেটা ইচ্ছে ভালো মনে হবে সেটা তোমরা ব্যবহার করে বলতে পারো তোমাদের সুবিধার্থে, অর্থাৎ তোমরা সহজ ভাষায় বলবে, সহজ করে বলবে, সহজ করে পড়বে, দিলে কথাগুলো বা পড়াগুলো মনে থাকবে, এই হচ্ছে কথা। টু স্পিক, বলতে, ইন দ্য বিগিনিং, শুরুর দিকে লোকেরা বলতে হতভম্ব হয়ে গেল বা চমকে গেল বা অবাক হয়ে গেল। দেখো এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। কি করে বুঝলাম স্যার? না, বুঝলাম কি করে, এই যে টু, টি ডাবল ও আর টু, এই দুটো ওয়ার্ড যখন আমরা দেখতে পাবো তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। দেখবে এই সেন্টেন্সগুলো অনেকেই হয়তো ক্লাস 9-এও করেছো, অনেকে আবার 8-এও করেছো, আবার 10-এও দিয়েছে, দেখবে 10-এও দেবে পরীক্ষায় তোমাদের।
এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমি যদি বলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে, তাহলে তুমি কীভাবে পরিবর্তন করবে না, কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে দেখো আমি ওপরে দিয়ে দিয়েছি চেঞ্জ করে, দ্য পিপুল ওয়্যার, অর্থাৎ যে টি ডবল ও, এই টুর জায়গায় শো দেবো, দেখো দ্য পিপুল ওয়্যার শো স্টান্ট হয়েছে, আর একটা টুর জায়গায় টি ও টুর জায়গায় দ্যাট দেবো, দ্যাট দিয়েছি, দেখো তারপর দ্য পিপুল লোকেরা, তাহলে দে, লোকেরা মানে প্লুরাল ফর্মে দেওয়া আছে, তাহলে আমাকে দে দিতে হবে, ঠিক আছে। আর এখানে পাস্ট পাস্ট ফর্মে দেওয়া আছে, দেখো ওয়ার এখানে পাস্টে দেওয়া আছে, তার জন্য আমি কুড করেছি, তাই দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তাহলে কি বললাম বুঝতে পারলে সেন্টেন্সটা, সিম্পল সেন্টেন্স থেকে যখন চেঞ্জ করে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলবে তখন কিভাবে করবে না, টুর জায়গায় টি ডবল ও, টুর জায়গায় আমি শো বসাবো, আর একটা টুর জায়গায় দ্যাট বসাবো, এখানে প্লুরাল অর্থাৎ দ্য পিপুল অনেকজনের কথা বলা হয়েছে, তাই দে বসিয়ে আমি পাস্ট ফর্ম তাই কুড করেছি, যদি পাস্ট ফর্মে না থাকতো তাহলে অবশ্যই ক্যান করতাম খুব ইজিলি, এই জন্য পাস্ট ছিল তাই কুড করেছি, আর যেভাবে যেরকম আছে স্পিক ইন দ্য বিগিনিং, স্পিক ইন দ্য বিগিনিং বসিয়েছি। আবার অনেক সময় পরীক্ষক কী করে দেয় না, পরীক্ষার্থীকে চমকানোর জন্য এই যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সটা এখানে যে দিয়েছে না, এই কমপ্লেক্স সেন্টেন্সটা দেওয়া থাকবে, প্রশ্নই দেওয়া থাকবে এই কমপ্লেক্স সেন্টেন্স, বলবে তোমাকে সিম্পলে করতে, মানে এই সেন্টেন্সে তোমাকে করতে বলবে, অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, আমি পরিবর্তন করেছি কমপ্লেক্সে, কিন্তু কখনো কখনো পরীক্ষকরা কী করে এই কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকবে, পরিবর্তন করবে সিম্পল সেন্টেন্সে, খুব ইজি। এই সেন্টেন্স যখন এই সেন্টেন্সটা দেওয়া থাকবে তুমি পরিবর্তন করে দ্য পিপুল আর টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং এই সেন্টেন্সটা লিখে দেবে, তাহলে খুব ইজি, খুবই সহজ, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড খুবই সহজ। আমি পরের ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্কেও দিয়ে দেবো পরের ক্লাসটার, ভালো করে বুঝে নেবে সেন্টেন্সে কীভাবে চেঞ্জ করতে হয়। লেটার, তারপরে দেখো লেটার পরে দে ক্ল্যামার্ড, তারা দাবি করলো, ওয়াইডলি তীক্ষ্ণভাবে তারা দাবি করছে, হ্যাঁ তারা পাগলের মতো দাবি, ওয়াইডলি কথার অর্থ এখানে কী বলতো, ওয়াইডলি কথার অর্থ হচ্ছে বর্ণভাবে, কিন্তু এখানে বর্ণভাবে কথাটা বলবো না, এখানে ওয়াইডলি মানে কি বলবো, পাগলের মতো তারা দাবি করছে, শাউটিং চিৎকার করছেন, ক্রাইং কাঁদছে, তারা কী করছে দেখো দেখো, মানে কি সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে দেখো, মানে লোকেদের বাপুর চলে যাওয়ার ফলে, যে তারা দাবি করছে পাগলের মতো, চিৎকার করছে, কান্নাকাটি করছে, কি তারপর কি বলছে, দি জসল্ট, তারা হুড়োহুড়ি করছে, ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে হুড়োহুড়ি করছে, ইন স্ট্যাম্পেড টু ব্রেক, তারা ঠেলে চলে যাচ্ছে, ব্রেক মানে কোনো কথা শুনছে না, কারোর কোনো কথা শুনছে না, সেই ভিড়ের মধ্য দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে, ইনটু দ্য হাউস, দেখো ঘরের মধ্যে, এই ভিড়ের মধ্য দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারা, লোকজনেরা, দ্য পিপলস, ম্যান অর উম্যান, দে কামড, তারা শান্ত হলো, এ লিটিল, কিচ্ছুটা সময় হলেও তারা শান্ত হলো, কেন না, কেন কি বলেছি দেখো, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো বা বলা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি, দেখতে, গান্ধীজিকে বিফোর দ্য ফিউনারেল, গান্ধীজির শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। তাহলে আরেকবার লাইনটা পড়ি, দে কামড, তারা শান্ত হলো, এ লিটল, কিছুটা সময়ের জন্য, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন ঘোষণা করা হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি, দেখতে, তাদেরকে অনুমতি দেওয়া হবে দেখতে, গান্ধীজিকে বিফোর দ্য ফিউনারেল, গান্ধীজির শেষ কাজের আগে বা অন্ত্যেষ্টিক্রিয়ার কাজের আগে অবশ্যই গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। হোয়েন, তারপর দেখো, হোয়েন ওয়ান ইজ ফেসড, যখন একজনের মুখ, উইথ শক, একটা আচমকা, অফ লাভড ওয়ান্স ডেথ, একজন যখন ভালোবাসার কেউ মারা যাবে তার মুখটা কেমন হবে, একটা সাডেন তখন কেমন লাগবে, দুঃখে ভরা, দুঃখে কষ্ট, গ্রিভনেস মনের মধ্যে, মুখের মধ্যে, সেইভাবে দেখা যাচ্ছিল প্রত্যেকের মনে, বলেছে না, হোয়েন ওয়ান ইজ ফেস, যখন একটার মুখ, উইথ এ শক, একটা হঠাৎ করে আচমকা যখন কোনো ঘটনা শুনবে, কি তোমার ধরো সাপোজ আমি একটা কথা বলি, ধরো তোমার কেউ প্রিয়জন, কোনো একজন খুব প্রিয়জন, যে হয়তো কোনো কিছু অঘটন ঘটে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, তুমি যখন শুনবে সেই খবরটা, তোমার তোমার তখন ফিলিংস, তোমার অনুভবটা কেমন হবে না, অনুভবটা হবে যেন আচমকা একটা মুখটা যেন সাডেন, তোমার মুখটা পরিবর্তন হয়ে যাবে, মুখের যে ভাবভঙ্গিটা তোমার পরিবর্তন হয়ে যাবে, এই কথাই লেখিকা এখানে বলেছেন। ওয়ান হুইম্পার্স, দেখো হুইম্পার্স মানে নিচে দেওয়া আছে ওয়ার্ড নেক্সটে, মেক স্লো ক্রাইং নয়েজ, তারা আস্তে আস্তে ধীরে ধীরে কান্নাকাটি করছে এবং বিড়বিড় করছে, কি বলছে, হোয়াট উইল বিকাম অফ মি, তাহলে কি হবে আমার, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি যে ছেড়ে চলে গেলেন তাহলে আমার কি হবে, লেখিকা বলছেন, দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, এটা নিশ্চিত
প্রশ্ন আপার মোস্ট বেশিরভাগই ইন দ্য মাইন্ড মানুষের অফ দ্য মার্নিং পিপুল। শোকাগ্রস্ত লোকেদের মনে একই প্রশ্ন, কি প্রশ্ন? এই যে লেখিকা যেটা বলছেন, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমার কি হবে উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সেই একই প্রশ্ন সবারই হয়তো মনে, সেই শোকাগ্রস্ত মানুষের মনে একই প্রশ্ন হয়তো আসছে। লেখিকা এখানে ব্যাখ্যা দিয়েছেন। দে লুকড, তারা দেখলো, লাইক এ লস্ট চিলড্রেন, যেন কি হয়েছে, একটা শিশু হারিয়ে গেছে। লাইক মানে যেমন লস্ট চিলড্রেন, যেমন শিশুরা হারিয়ে যায় ঠিক তেমনই তাদেরকে দেখাচ্ছিল। অর্থাৎ তাদের যেমন শিশুরা হারিয়ে গেলে যেমন দেখায়, যেমন পরিস্থিতি হয়, তেমনই দেখাচ্ছিল বাপুর মৃত্যুর কথা শুনে বা মৃত্যু হওয়ার পরে। ইট ওয়াজ দ্য কোশ্চেন, এটা ছিল একটা প্রশ্ন, ইন মেনি অব আওয়ার হার্টস, অনেকের আমাদের মনের হৃদয়ের, অ্যাজ উই সেট, আমরা যেখানে বসছিলাম, স্টিল শকড, তখনও আচমকা চমকেছিলাম, তখনও চমকেছিলাম। দেখো খবরটা এমনইভাবে তাদেরকে আচমকা করে দিয়েছে, অর্থাৎ খবরটা শুনে তারা এতটাই দুঃখ, এতটাই কষ্ট পাচ্ছে, তাদের এই খবরটা তখনও অবধি আচমকা লাগছিল, যেন কি হয়ে গেল, এটা কি সত্যি না মিথ্যা, তখনও ভাবছে তারা। অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস্য, বললাম না কথাটা, অবিশ্বাস, তাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে গান্ধী অথবা বাপুজি ছেড়ে চলে গেছেন আমাদেরকে, তখনও তারা বিশ্বাস করছে না। তাহলে এটাই হচ্ছে ভালোবাসা, একজন মানুষের প্রতি আর অন্যজনের প্রতি ভালোবাসা। দেখো কেন ভালোবাসা, নিশ্চয়ই আমাদের দেশের জন্য গান্ধীজি অনেক কিছুই করেছেন, অনেক কিছুই করেছেন, তাই দেশবাসী গান্ধীজির মৃত্যুর ফলে দুঃখে কাতর হয়ে পড়েছেন, এতটাই তাকে ভালোবাসতেন। কতগুলো কথা লেখিকা উনি সবার মধ্য দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে দেশবাসী কেমন পরিস্থিতি চলে গেছেন বাপুর মৃত্যুর ফলে। দেখো লাস্ট লাইনটা পড়ে নি, তারপর একটু বুঝিয়ে বলে দিচ্ছি। ওই লিসেন, আমরা শুনলাম, টু দ্য ব্রডকাস্ট, খবর বা সম্প্রচার, ব্রডকাস্ট মানে খবর শুনি, ব্রডকাস্ট বা সম্প্রচার যা বলতে পারি, আমরা শুনলাম সম্প্রচার, টেলিং দ্য পিপুল, লোকেদেরকে বলা হচ্ছে, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের, দ্যাট দেয়ার বাপু আজ নো মোর, যে তাদের বাপু আর নেই। তাহলে পুরো ভারতবাসীকে সম্প্রচারের মাধ্যমে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই, বাপু ছেড়ে চলে গেছে, অর্থাৎ ইহলোকে না গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে উনি চলে গেছেন। তাহলে এই হচ্ছে ভালোবাসা গান্ধীজির প্রতি সকল মানুষের, অর্থাৎ পুরো দেশবাসী, পুরো জাতি দুঃখে কাতর হয়ে পড়েছিল গান্ধীজির মৃত্যুর ফলে। তাহলে আমরা একজন হীরা অর্থাৎ ডায়মন্ডকে হারিয়ে ফেলেছিলাম তখন, মানে লেখিকা এভাবেই বোঝাতে চেয়েছেন যে একজন খুব মূল্যবান, যে একজন ভালোবাসা, কতগুলো কত সুন্দর সুন্দর কথা এখানে লেখিকা ইউজ করেছেন। দেখো লাভড ওয়ান্স মানে একজন ভালোবাসার মানুষ, তাই না? সত্যি তো ভালোবাসার মানুষ ছিল গান্ধীজি। তাহলে গান্ধীজি মৃত্যুর ফলে কেন মানুষ শোকাগ্রস্ত হবে না? গান্ধীজি কী না করেছে দেশবাসীর জন্য, গান্ধীজি কী না কী করেছে, গান্ধীজির মতো মানুষ হয়তো আমরা আর কোনোদিন পাবো না। কারণ গান্ধীজি সত্যি আমাদের জন্য যা করেছেন, মানে অকল্পনীয়, অবিশ্বাসনীয়। আমরা হয়তো আহ, সেই সময়কার থাকলে 1948, 1948, 1947, ওই সময় যদি থাকতাম তাহলে বুঝতে পারতাম যে গান্ধীজি আমাদের জন্য কী করেছেন। তাই এই গল্পের মধ্য দিয়ে লেখিকা নয়নতারা সহগল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গান্ধীজি কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ দেশবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল গান্ধীজি। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এখানে ইউনিট 1টা আমি পড়ালাম, পরের ক্লাসে আবার ইউনিট 2টা পড়াবো। তো চলো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আর কমেন্ট করো, কমেন্ট করতে অবশ্যই ভুলো না, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই তোমাদের না ফিডব্যাক পেলে আমি ক্লাস করাবো কী করে, এটা একটা মেইন পয়েন্ট। তোমাদের ফিডব্যাক অবশ্যই আমার দরকার, ফিডব্যাক দাও, অবশ্যই আরও ভালো ক্লাস করাবো, চেষ্টা করবো আরও ভালো করে বোঝানো। তো থ্যাংক ইউ, টাটা।